আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 9 জুলাই 2025। আজকে এই সকালে আমি কথা বলতেছি আমাদের প্রবাসী ভাই যারা বিভিন্ন দেশে কর্মসংস্থানে আছেন, কর্মী হিসাবে আছেন, তাদের সরকারি সহযোগিতার জন্য যেসব কর্মচারী অ্যাম্বাসেডর, কনসুলর, আরও অন্যান্য যারা এম্বাসিতে নিয়োজিত থাকেন, কনসুলার অফিসে নিয়োজিত থাকেন, তাদের বিষয় নিয়ে আমরা জানি আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম খুঁটি হলো প্রবাসী রেমিটেন্স। প্রবাসীদের রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমার দেশের উন্নয়নের জন্য। দেশের শিল্প খাত একমাত্র গার্মেন্টস টিকে আছে, ভালোভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অপরদিকে জনশক্তি রপ্তানি একটি উন্নয়ন, দেশের পরিকল্পনার জন্য, উন্নয়নের জন্য এই জনশক্তি কাজ করে যাচ্ছে। এছাড়া অন্যান্য খাতে যে শিল্প বিনিয়োগ, শিল্প লোন ব্যবস্থাপনা সব কিছু দেশকে পঙ্গু করে দিচ্ছে। বড় বড় কোম্পানিগুলো ব্যাংক থেকে টাকা লোন নিয়ে লুটপাট করে আত্মসাৎ করছে, সেদিকে আমাদের কোনো নজর নেই। তারপরও আমরা হাজার হাজার কোটি 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 টাকা বিনিয়োগ করে যাচ্ছি এইসব শিল্প খাতে। কিন্তু যে খাত থেকে আমাদের রেমিটেন্স আসতেছে সেই খাতকে আমরা কখনো পরিকল্পনার আওতায় নিয়ে আসতেছি না। আমাদের এক প্রবাসী যারা কর্মসংস্থানে যায় তারা নিজের চেষ্টায় শত শত বিপদ আপদ পেরিয়ে বিদেশে যায়, কর্মসংস্থান করে এবং দেশে টাকা পাঠায়। তাদের জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই, অর্থাৎ যাদের দিয়ে দেশ চলে তাদের জন্য কোনো পরিকল্পনা দেশের নেই। তাদের যাওয়া থেকে বিভিন্ন কর্মে, বিভিন্ন দেশে অবস্থান করার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়। যাওয়ায় যেমন তাদের নিজস্ব টাকার প্রয়োজন, সেই ক্ষেত্রে জমি জমা, ঘর বাড়ি, সোনা দানা, গরু ছাগল যা যা আছে সম্বল বিক্রি করে যায়। এখানে সরকার একটা সহযোগিতা করে ব্যাংক লোনের মাধ্যমে, সেটা সরকার সঠিকভাবে করে না। অপরদিকে বিদেশে যে যেখানে আছে সেখানে সরকারের সহযোগিতা প্রয়োজন, সেটাও সরকার সঠিকভাবে করতে পারে না। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের উপযুক্ত লোক বিভিন্ন দেশে নিয়োগ দেওয়া। আমরা মধ্যপ্রাচ্যে দেখি ইসলামিক কান্ট্রি, আরবি ভাষা, সেই সঙ্গে মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, বিভিন্ন দেশে আরবি ভাষা আছে। অর্থাৎ এই অঞ্চলে 60-70 লক্ষ প্রবাসী আছে যারা আরবি ভাষার দেশগুলোতে অবস্থান করছে। এইসব দেশে এম্বাসি আছে, কনসুলার অফিস আছে, অন্যান্য অফিস আছে। কিন্তু এই অফিসে যারা কর্মকর্তা, তারা দুইটা বিষয় অনভিজ্ঞ। এক হলো মার্কেটিং বিষয়, দুই হলো তাদের ভাষা দক্ষতা। তাই এইসব দেশে যেসব কর্মী যাবে, যেসব সরকারি কর্মচারী নিয়োগ হবে, তাদের অবশ্যই ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। ওখানে ইংলিশে কথা বলার কোনো প্রয়োজন নাই, আরবদের সঙ্গে আরবি ভাষায় কথা এক্সপার্ট হইতে হবে। এটাই হলো বাস্তবতা। আর মার্কেটিং বলতে আমরা বুঝি এই দেশগুলোতে প্রচুর কাজের, ব্যবসার সুযোগ আছে, সেগুলোকে আমরা আমাদের দক্ষ কর্মকর্তা, অফিসারদের দিয়ে মার্কেটিং করাতে হবে। কারণ এখানে
ভারত একচাটিয়া দখল করে আছে, পাকিস্তানও দখল করে আছে, আমরা আছি, আমাদের পরিমাণ হয়তো কম। তাই এইসব বিবেচনা করে কম্পিটিশন মার্কেটে আমাদের টিকে থাকতে হলে আমাদের মার্কেটিং দক্ষতার প্রয়োজন আছে। তাই যেসব কর্মচারী কর্মকর্তা এইসব দেশগুলোতে সরকারিভাবে যাবেন, তাদের 1 নম্বরে ভাষা দক্ষতা অবশ্যই প্রয়োজন, 2 নম্বরে তাদের মার্কেটিং দক্ষতাও প্রয়োজন। কখন, কোথায়, কোন খাতে, কিভাবে লোক যাবে, কোন ইন্ডাস্ট্রি, কোন ব্যবসা বাণিজ্য আমরা এইসব দেশগুলোর সঙ্গে করতে পারবো, এগুলো মূলত একটা টার্গেট বেসে হতে হবে। শুধু অফিসার হলাম, সেখানে গেলাম, টেবিলে বসে সাইন করলাম, এই ধরনের কর্মচারী কর্মকর্তা সেখানে নিয়োগ দেওয়া যাবে না। যারা দেশের জন্য কাজ করবে, দেশপ্রেমিক, কারণ তাদের এই নিয়োগগুলো দেশের জন্য অনেক অর্থবহ। এইসব দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, তাদের দেখভাল করার দায়িত্ব তাদের, তাদের আপদে বিপদে পাশে থাকার দায়িত্ব তাদের, বিভিন্ন সুযোগ সুবিধা সমস্যা নিয়ে সমাধান করার দায়িত্ব তাদের। তাই এইসব অঞ্চলে দক্ষ এবং ভাষাগত দক্ষতা এবং মার্কেটিংয়ে অভিজ্ঞ এইসব লোককে নিয়োগ দিতে হবে। যদি আমাদের এইসব লোক উপস্থিত না থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে, অর্থাৎ আপৎকালীন সময় 3 মাস 6 মাস ট্রেনিং করে আমাদের এইসব আমাদের কর্মচারীকে এইসব দেশে পাঠাতে হবে। এর বিকল্প আর চিন্তা করা যাবে না। কোনো রাজনৈতিক পরিচয় এইসব দেশে যাওয়া যাবে না, কোনো মেধার ভিত্তিতে নয়, কোনো পুশিংয়ের মাধ্যমে নয়। যারা দক্ষ, যারা ভাষা জ্ঞান সমৃদ্ধ, যারা মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবে, কেবল তাদেরকেই এই সব দেশে নিয়োগ দিতে হবে। শুধু এই সব না, সারা বিশ্বেই আমাদের যেহেতু কর্মসংস্থান, মালয়েশিয়া বলি, সিঙ্গাপুর বলি, এছাড়াও আরও আফ্রিকান দেশ আছে ইউরোপিয়ান দেশ, সব দেশেই আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। আর এই বৃদ্ধির জন্য আমাদের দক্ষ লোকের প্রয়োজন। জাপান ইতিমধ্যে 1 লক্ষ লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু 1 লক্ষ লোক নিতে গেলে জাপানি ভাষা শিখতে হবে। এটার জন্য যথেষ্ট সরকারের উদ্যোগের প্রয়োজন। সেই সঙ্গে ওখানে যে অ্যাম্বাসেডর কনসুলার থাকবে, তাদেরও যথেষ্ট দক্ষতার প্রয়োজন আছে। যেসব দেশে ইংলিশের ব্যবহার কম, চীন, জাপান, কোরিয়া, জার্মানি, ইটালি, এইসব দেশে ভিন্ন ভিন্ন স্প্যানিশ, ভিন্ন ভিন্ন ভাষাগত দেশে ভিন্ন ভিন্নভাবে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে। যাদের যে ভাষার দক্ষতা, তাকে সেই ভাষার দেশেই প্রেরণ করতে হবে। যদি না থাকে, আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে সেখানে পাঠাতে হবে। আমরা অনেক আগে জানতাম চাইনিজরা বাংলা ভাষা শিখত, সেই জন্য তারা বাংলা একটা সেন্টার করছে। চায়নায় তারা বাংলা ভাষা শেখার জন্য একটা প্রতিষ্ঠান করেছে, শিক্ষা প্রতিষ্ঠান করেছে। তেহরান বা ইরান, তারাও বাংলা ভাষা শেখার জন্য এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে। অর্থাৎ আমাদের যেসব কর্মী যেসব দেশে যাবে, সেই দেশের ভাষা দক্ষতা অর্জন করতে হবে। এতে করে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয় কর্মসংস্থান নিয়ে যথেষ্ট উন্নয়ন করা সম্ভব। এটাকে আর অবহেলা করা যাবে না। তাই আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো আপনার নীতিমালার মধ্যে নিয়ে আসবেন। হয়তো আপনার অন্তর্বর্তী সরকার থাকবে না, পরবর্তীতে রাজনীতি সরকার আসবে, তারা এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে না, আদৌ করবে না। তাই আপনার প্রতিটি পদক্ষেপ হবে ভবিষ্যৎ দেশের উন্নয়নের, প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে সেই দেশ গড়ার চিন্তাভাবনার মধ্যে। আর এইসব কারণেই আপনার এই বিষয়, পররাষ্ট্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়, প্রবাসী কর্মীদের বিষয় যথেষ্ট সুশৃঙ্খল নীতিমালা করে যেতে হবে। এবং যারা প্রবাসে বা বিদেশে অ্যাম্বাসাডর হিসাবে, সরকারি কর্মচারী হিসাবে থাকবেন, তাদের অবশ্যই
একটি নির্দিষ্ট যোগ্যতার মধ্যে রাখতে হবে, কোনো রাজনীতিক কোনো পুশিংয়ে নয়। এটা আতিথেয়তা নয়, দেশের স্বার্থ যেখানে জড়িত, দেশ উন্নয়নের যেখানে বিষয়, সেই বিষয় জায়গায় কোনো ছাড় নয়। আলী বাবা, বিটিভি, ঢাকা।